নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আমি আমার ভাগ্নির বাড়ি থেকে গতকালকে ননদের বাড়িতে আসছি। ননদের বাড়িতে এসে একটু রাস্তায় বের হয়েছি। তো এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যা তোমাদের কাছে একটু শেয়ার করছি। দেখো গ্রামীণ এখানকার পরিবেশটা কত সুন্দর, চারিদিকে মাঠ ঘাট। এবার মাঠের পাশেই এই একটা বড় খাল, খাল বলে নাকি নদী বলে জানি না। যাই হোক, তার মাছ বরাবর একটা রাস্তা। তো বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ, মনোরম দৃশ্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। আর অটোমেটিক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেইছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদেরকে একটু শেয়ার করি আমার এই গ্রামীণ পরিবেশটা কতটা সুন্দর। এখানকার চারিদিকে মাঠে শুধু এখন ধান চাষ হচ্ছে, আর এদিকে ঘের লিস অনেক কিছুই আছে, যে পুকুর, এখানে মাছ চাষও হয়। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা এগুলো ঘের, এখানে মাছ চাষ করা হয়। এগুলোতে প্রচুর মাছ ছাড়া আছে, এখানে মাছ চাষ করা হয়। বন্ধুরা বিকেলবেলা সেই হাঁটাহাঁটি করতেছি, এদিকে মেয়ে আর আমার ভাগনা, আমার ভাগ্নির মেয়ে, অন্য অন্য বাচ্চারা ছিল। ওরা সুন্দর বাড়ির ছেলে মেয়েরা ওরাও হাঁটাহাঁটি করছিল, ওরা সামনে হেঁটে চলে যাচ্ছে। তো বিকেলে সূর্য অস্তের টাইম, তো মুহূর্তটা বেশ সুন্দর লাগছে, সূর্য ডুবে ডুবে অবস্থা। তো এই নয়নাভিরাম দৃশ্য দেখে আমার মনটা তো একেবারেই উৎফুল্লিত। বন্ধুরা তোমাদেরও হয়তো বা গ্রামের পরিবেশ ভালো লাগে, আর গ্রামে আসলে তোমাদেরও মনে হয় আমার মতো ফিল হয়, আমি যেটা ফিল করছি। এদিকে এই যে নদীটা, এই ছোট নদীটার থেকে মাঝে মাঝে ছোট ছোট ট্রলার নৌকা চলে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার। এত সুন্দর পরিবেশ, গ্রাম বাংলার বৈচিত্র্য, গ্রামীণ জীবন বৈচিত্র্য অতুলনীয়, অপ্রশংসনীয়, এর কোনো তুলনাই হয় না এবং প্রশংসা করেও শেষ করা যায় না। তো যে গ্রাম থেকে বেড়ে উঠেছ সে জানো যে গ্রামের পরিবেশটা কতটা সুন্দর, গ্রামের সেই স্মৃতিমাখা দিনগুলো, সেই পরিবেশটা কতটা মধুময়। তো আমিও গ্রামের মেয়ে, গ্রামেই বড় হয়েছি, গ্রামেই আমার বেড়ে ওঠা। ছোটোবেলা থেকেই আমি গ্রামে ছিলাম। তো গ্রামীণ কত স্মৃতি আমার জীবনে জড়িত, কত সময় আমি গ্রামে কাটিয়েছি। ছোটোবেলায় কত খেলাধুলা করেছি বন্ধুদের সাথে, ধুলা গোড়ায় মাটিতে। তো বন্ধুরা, ভাগ্নে বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ নিয়ে আসছে, একটা বড় ব্রিগেড মাছ নিয়ে আসছে, আর কিছু পাবদা মাছ নিয়ে এসেছে, আর দেশি কই মাছ নিয়ে এসেছে। তো দিদি বলল যে মাছগুলো তুমি কাটো। তো যেহেতু আমি কাটতেই পারি, সেক্ষেত্রে আমি মাছগুলো নিজেই কেটে নিচ্ছি। প্রথমে আমি ছোট মাছগুলো কেটে নিচ্ছি, কারণ এই মাছটা প্রথমে কাটার কারণ হলো মাছটা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি ছোট মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছি প্রথমে। তো ছোটো মাছ কাটা কমপ্লিট, ওদিকে এবার আমি বড় মাছটাও কেটে নিচ্ছি। প্রথমে আমি মাছের আঁশগুলো বের করে নিয়েছি, তারপরে মাছের মাথাটা কেটে নিচ্ছি। তো মাছের মাথাটা এতটাই বড় ছিল যে আমি ঠিকমতো ধরতে পারছিলাম না, আর বটিতেও একেবারেই ধারে ছিল না, যে কারণে মাছটা কাটতে একেবারেই ভীষণভাবে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, খুব চেষ্টা করে করে মাছের মাথাটা কাটতেছিলাম। ভয়ও লাগতেছিল যে হাতটা সরে গেলে যদি বুটির উপর গিয়ে হাতটা পড়ে কেটে যায়। তো যাই হোক বন্ধুরা, অবশেষে আমি মাছের মাথাটা কেটেই ফেললাম, সাকসেস হয়ে গেলাম কাটতে। এবার আমি মাঝখান থেকে একটা ফালি করে নেব, না হলে মাছটা সুন্দরভাবে কাটা যাবে না। তো পরে আমি মাঝখান থেকে এই যে আর একটা ফালি করে নিচ্ছি, যাতে আমার মাছটা কাটতে সুবিধা হয়। এবার মাঝখান থেকে মাছটা আবার একটা ফালি করে নিলাম।
মাছটা তো অনেক বড়, প্রায় 3.5 কেজি ওজন ছিল মাছের। তো সেক্ষেত্রে মাছটা আমি এভাবে ফালি ফালি করে তারপরে মাছটা পিস করব। বড় বড় রিং পিস করলে এই মাছটা রান্না করতে একেবারেই সমস্যা হতো, যে কারণে আমি এভাবে কেটে নিচ্ছি। তো মাছটা ফালি করে নিলাম। দিদির কাছে জিজ্ঞেস করলাম, দিদি মাছের পিস কেমন করে করব। তো দিদি বলল মিডিয়াম সাইজ করো। তো আমি এবার মাছগুলো সুন্দর করে পিস করে নিচ্ছি। বাসায় তো অনেকটা লোকও আছে, বেশ কিছু লোকজন, তারপর বাড়ির লোকজন, তাদেরকেও নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। দেখা যায় যে বাড়িতে, দিদিদের বাড়িতে কোনো মেহমান আসলে ওর যা বা ওনাদের বাড়িতে অন্য অন্য যে ফ্যামিলিগুলো আছে তাদের বাচ্চা কাচ্চা যারা থাকে সবাইকে ডেকেই খাওয়ানো হয়। কারণ আমার মনে হয় যে সবাই মিলেমিশে কোনো কিছু খেলে সেটা মনে হয় অনেকটা তৃপ্তি সহকারে খাওয়া যায় এবং বেশ মনটাকেও শান্তি দেওয়া যায়, ভালোও লাগে। তো দিদি এজন্য তাদের ঘরে কোনো কিছু রান্না বান্না করলে ভালো মন্দ সবাইকে নিয়েই খাওয়ার চেষ্টা করে, সেটা কম হোক বেশি হোক সবাইকে নিয়েই খায়। তো আমি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি রান্না করতে আসলাম রাতের বেলা। রাতের বেলা হচ্ছে হাঁসের মাংস রান্না করছি। দুটো হাঁস ভাগ্নে কিনে নিয়েছিল। তো ভাগ্নে বলেছিল যে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাবে, মানে সাজের পিঠা। তো সেজন্য মাংস রান্না করা হচ্ছিল। আর মাংস রান্নাটা কমপ্লিট, এরপরে আমি চিতই পিঠা ভাজতেছিলাম। পিঠেগুলো বেশ ভালোই হচ্ছিল, ফুলে ফুলে উঠছিল। আমি কিন্তু এই পিঠা বেশ একটা ভালো বানাতে পারি না, তারপরও আমি আজকে চেষ্টা করলাম যে পারি কিনা। তো যাই হোক, দেখা গেল যে আমি না পেরেছি এবং ভালো মতো বানিয়েওছিলাম। চিতই পিঠে ভাজতে কিন্তু বেশ ভালোই লাগে যদি না পিঠে ফুলে ওঠে, আর যদি পিঠে ফুলে না ওঠে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে, ভাজতেও মন চায় না। তো এখানে কিন্তু পিঠেগুলো বেশ সুন্দর ফুলে ফুলে উঠছিল। তো বন্ধুরা দেখো তো কত সুন্দরভাবে পিঠার সাজে আমি পিঠেগুলো দিচ্ছিলাম। আমার খুব ভালো লাগছিল এভাবে পিঠা ভাজতে। সচরাচর ঢাকায় কখনো এভাবে এই পিঠা খাওয়া হয় না, কারণ গ্যাসের চুলায় এই পিঠেগুলো অতটা সুন্দর হয় না, যেটা হয় খড়ির চুলা বা মাটির চুলায়। তারপরের দিন আমরা সকালবেলা আবার অন্য আরেকটা রান্না বান্না করলাম। ভাগ্নে বলছিল যে মামি আমি বিরিয়ানি খাবো মুরগির মাংস দিয়ে, এবং অন্য অন্য যারা বাচ্চারা ছিল ওরাও বলছিল মুরগি দিয়ে বিরিয়ানি খাবে। তো আমার ভাগ্নে দেশি মুরগি পালে, তো সেক্ষেত্রে ওর বাড়ি থেকে মুরগি নিয়ে এসেছিলো। সেই দেশি মুরগি দিয়েই আজকে বিরিয়ানি রান্না হবে। তো আমি প্রথমে বিরিয়ানির মশলাটা সুন্দর করে কষিয়ে নেই। কষিয়ে নিয়ে এবারে আমি মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা দিয়ে মাংসটা কষিয়ে নেব। আর এদিকে পাশের ঘরের এক মামি উনি এসেছিল রান্না দেখতে আমি কিভাবে রান্না করছি। দিদি এদিকে একটু কাজ করতেছিল। এই যে আমার ননদ, বড় ননদ, আর এই যে ভাগ্নি মিতু, ওর নাম হচ্ছে মিতালি, আমরা সবাই মিতু মিতু করেই ডাকি। আমার ভাগ্নি কিন্তু অনেক ভালো এবং সে সকল কাজে পারদর্শী, খুব সুন্দর এবং নিখুঁতভাবে সকল ধরনের কাজ করে। তো এদিকে আমি এই যে বিরিয়ানির মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। বিরিয়ানির জন্য আমি এদিকে আলু ভেজে রেখেছি আর পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি, তার মধ্যে একটু হালকা চিনি ছিটিয়ে রেখেছি। তো মাংস কষানো কমপ্লিট, এবারে আমি বিরিয়ানির চালটা ভেজে নিচ্ছি ভালো করে। তো বিরিয়ানির চালের মধ্যে কিছু কাঁচামরিচ আর হচ্ছে কিশমিশ দিয়ে আমি ভালো করে, আর স্বাদ মতো লবণ, চিনি, এগুলো দিয়েই আমি ভালো করে চালটা কষিয়ে নিচ্ছিলাম। তো চাল ভাজাও কমপ্লিট, আমি এরপরে মাংসগুলো দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যাতে চালটা সুন্দর করে সিদ্ধ হয়। জলটা মাপ মতোই দিতে হবে, যতটা চাল দিতে হবে তার দ্বিগুণ পরিমাণে জল দিতে হবে। তো সেভাবে এই যে আমার দাদা ভাই এসে ননদ জামাই, বড় ননদ জামাই, আর এসে মিস্ত্রি দাদা, ওনাদের এই যে ঘর তৈরি করছে এই দাদাই এখন ফার্নিচার তৈরি করতেছে বাসার। হ্যাঁ, এখন এই যে বেআই দাদা, এই যে মিস্ত্রি, সে যে এখন ফার্নিচারের বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করতেছে।
দাদা কিছু বলেন। মিস্ত্রি সাহেব বলেন। হাসতে আছে কেন, বলেন এখানে কিছু। বেআইন আমার ভিডিও করে, এই ভিডিও আমাকে দেখতে হবে, সবাই দেখবেন। ঠিক আছে তো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি অনেক লেন্দি করে ফেলেছি এমনিতেই। তো তোমাদেরকে আমাদের গ্রামীণ জীবন বৈচিত্র্য বা জীববৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করলাম। আর হচ্ছে দাদাদের এই বাড়িটা, আমার বাড়িটা কিন্তু বেশ ভালো লাগে, যদিও বিল্ডিং না, তারপরও কিন্তু বাড়িটা বেশ সুন্দর করে তৈরি করেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, সাথে থাকবে। ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবে। আর তোমাদের মতামত লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।